আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে কর্মরত আছি। আমার আজকের টপিক হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। আমার এই ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টেট্রালজি অফ ফ্যালট এই শব্দটার মধ্যে টেট্রা বলতে আমরা জানি যে চার। টেট্রালজি অফ ফ্যালট মানে ফ্যালট সাহেবের চারটা কম্পোনেন্ট। ফ্যালট একটা ভদ্রলোক, তার নাম অনুযায়ী আমরা বলি। তো টেট্রালজি অফ ফ্যালট হচ্ছে যে হার্টের এমন চারটা প্রবলেম, চারটা জিনিস আছে হার্টের মধ্যে যে সমস্যার জন্য একটা বাচ্চা অসুস্থ হাসপাতালে ভর্তি হয়। এই চারটা কম্পোনেন্ট ব্যাখ্যা করেছেন ফ্যালট সাহেব, এই জন্য ওনার সম্মানার্থে এটাকে আমরা বলি টেট্রালজি অফ ফ্যালট। তো এইটা পরীক্ষাতে আমাদের কিন্তু স্যাররা খুব জিজ্ঞেস করে যে টেট্রালজি অফ ফ্যালটের কম্পোনেন্ট চারটা নাম বলো। এটা যদি আমরা না বলতে পারি তাহলে পরে আমাদের স্যাররা খুব একটু রাগ হন আর কি। হ্যাঁ, তাহলে পরে এই টেট্রালজি অফ ফ্যালট এই চারটা কম্পোনেন্ট স্যাররা খুবই খুবই মানে পরীক্ষাতে কমন প্রশ্ন, এটা জিজ্ঞেস করাই হবে এবং সবাইকে এটা বলতে হবে। দয়া করে এই চারটা কম্পোনেন্ট মুখস্থ করে ফেলবা। এখন আমাদের হার্টের জন্মগতভাবে যেসব প্রবলেম গুলো হয় সেসব প্রবলেম গুলো দুই ভাবে ভাগ করি আমরা। একটা হলো সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, আরেকটা বলি অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। তো এই সায়ানোটিক আর অ্যাসায়ানোটিক শব্দটা দ্বারাই বোঝা যাচ্ছে যে সায়ানোসিস ডেভেলপ করবে সায়ানোটিকে, আর সায়ানোসিস ডেভেলপ করবে না সেটা হলো অ্যাসায়ানোটিক। তো আমরা যদি একটা কমন কথা মনে রাখি যে হার্টের ডান পাশের প্যাথোলজি, অর্থাৎ হার্টের লাংসে ব্লাড যায় যে রুট দিয়ে, সেই রুটে যদি কোনো প্যাথোলজি হয় তাহলে আমাদের সায়ানোটিক হার্ট ডিজিজ ডেভেলপ করে। এটা একটা কমন কথা মনে রাখলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পরে আমাদের সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ একটা নাম বলো, এই কথা স্যাররা প্রশ্ন করে এই জন্য যে ওইখান থেকে আমাদের টেট্রালজি অফ ফ্যালটে ঢুকবেন। এই জন্য স্যাররা বলেন যে বাচ্চা কয়েকটা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজের নাম বলো তো বাবা। তো তখন আমাদের দুই একটা তিনটা চারটা এরকম নাম বললে তখন স্যাররা ওখান থেকে টেট্রালজি অফ ফ্যালটে প্রশ্ন ধরার জন্য বসে থাকেন। আর যদি কনজেনিটাল অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ জিজ্ঞেস করেন তাহলে ধরে নিতে হবে যে স্যার ভিএসডি এসডি পিডিএ এখান থেকে কিছু জানতে চাচ্ছেন। ঠিক আছে, তো এইগুলো আমরা একটু যদি মানে দু একটা অসুখের নাম মনে রাখি তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এই যে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, এটা যে কটা নাম লেখা আছে, একটা টেট্রালজি অফ ফ্যালট, একটা ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এটা ট্রাঙ্কাস আর্টারিওসাস, একটা টিজিএ ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস, TAPVR টোটাল অ্যানোমালিজ অফ পালমোনারি ভেনাস রিটার্নস, এপস্টেন অ্যানোমালি অফ দ্য ট্রাইকাসপিড ভালভ, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম। এই কয়টা অসুখের নাম কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে বললেই আমরা মোটামুটি ধরো যে বলা হয়ে যায়। তো এই জন্য মনে রাখার জন্য স্যাররা অনেক সময় বলেন যে 6টা টি মনে রাখবা। কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজের জন্য 6টা টি মনে রাখলেই তাহলে হবে। টিতে টপ, টিতে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, টিতে ট্রাইকাসপিড, হ্যাঁ ট্রাঙ্কাস আর্টারিওসাস, হ্যাঁ টিজিএ, টিপিভিআর। ঠিক আছে, আবার এপস্টেন অ্যানোমালি এটাও কিন্তু ট্রাইকাসপিড ভালভেরই প্রবলেম, এটাও ট্রাইকাসপিড ভালভ ডিসঅর্ডার। তো এগুলো মনে রাখলে পরে একটু পরীক্ষার সময় লেখা বা বলা সহজ হবে। এইখানে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি হলো চারটা, যদি পেন্টালজি বলি পাঁচটা, ট্রায়োলজি যদি বলি তাহলে তিনটা, এটা আমরা সবাই জানি। ট্রায়োলজি তিনটা, টেট্রালজি চারটা, পেন্টালজি পাঁচটা। যদি চারটা প্রবলেম থাকে তখন তার নাম হলো টেট্রালজি অফ ফ্যালট। যদি তিনটা ডিসঅর্ডার থাকে তখন তার নাম হবে ট্রায়োলজি অফ ফ্যালট। আর যদি পাঁচটা ডিসঅর্ডার থাকে তখন হবে পেন্টালজি অফ ফ্যালট। তাহলে টেট্রালজিতে চারটা প্রবলেম কি কি হয় এখানে ছবিতে সুন্দর করে দেখানো হয়েছে। যে একটা প্রবলেম হলো আমাদের যে হার্ট আছে, হার্টে আমরা সবাই জানি যে রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এই রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলটাকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে আলাদা করা আছে। আর রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম এটাকে এবার ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে আলাদা করা আছে। যদি কোনো কারণে এই আলাদা করাটা যদি না থাকে, যদি রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলের মাঝখানে যদি একটা পথ থাকে, সেটা আমরা বলছি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে, যেটা বলে ভিএসডি, যেটা বলছি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা যখন হয়েছে, এই সেপ্টামের উপর দিয়ে যদি অ্যাওর্টাটা উঠে যায়, অর্থাৎ এমন জায়গায় ভিএসডি ভেন্ট্রিকুলার যে সেপ্টামটা আছে এমন জায়গায় যে জায়গাটা অ্যাওর্টাকে মাঝ বরাবর ধরো যে অবস্থান করতেছে, তাহলে অ্যাওর্টার কিছু অংশ আছে রাইট ভেন্ট্রিকুলার দিকে, কিছু অংশ আছে লেফট ভেন্ট্রিকুলার দিকে, ঠিক এর মিডল বরাবর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এইটাকে আমরা দুটা ডিসঅর্ডার বলতে পারি। একটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট উইথ ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা, অর্থাৎ ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা শব্দের অর্থই হলো যে অ্যাওর্টাটা এমন ভাবে আছে যার অংশ বিশেষ রাইট ভেন্ট্রিকুলার দিকে, অংশ বিশেষ লেফট ভেন্ট্রিকুলার দিকে। তাহলে এখানে দুটা ডিসঅর্ডার পেলাম, একটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং একটা ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা। আর আরেকটা প্রবলেম টেট্রালজি ফ্যালটে হবেই, সেটা হচ্ছে যে পালমোনারি ট্রাঙ্ক যেটা উঠেছে রাইট ভেন্ট্রিকল থেকে, এই পালমোনারি ট্রাঙ্কের
যে ভেন্ট্রিকল থেকে উঠার জায়গা, এটা বলে আমরা কোনাস বা ইনফান্ডিবুলাম। তো এই যে ইনফান্ডিবুলাম পোর্শন অফ দা পালমোনারি ট্রাঙ্ক, এই জায়গাটাই, অথবা যেখানে পালমোনারি ভালভ আছে এই জায়গাটায় স্টেনোসিস, ঠিক আছে, এটা স্বাভাবিক আছে অনেক ছোট চিকন, অনেক পথটা ন্যারো, এটাকে আমরা বলি স্টেনোসিস। তাহলে এইটা কিন্তু বেসিক প্যাথোলজি। তো যখনই একটা বাচ্চার ইনফান্ডিবুলার স্টেনোসিস অথবা পালমোনারি ভালভুলার স্টেনোসিস হয়, ওই সময় আমার যখন বডির ডিমান্ড হয়, যখন আমার অক্সিজেনটা প্রচুর পরিমাণে লাংসে নিতে হয়, সে সময় রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা লাংসে যেতে পারে না, কারণ ওই যে পথটাই তো বন্ধ, পথটাই তো ন্যারো, যেতে পারে না। যখনই যেতে পারে না তখন হার্ট পাম্প করে, এই ব্লাডটা কিছু অংশ যায় লাংসে, আর কিছু অংশ ওই যে ফুটাটা আছে ওটা চলে যায় লেফট ভেন্ট্রিকুলে। আমরা জানি যে লেফট ভেন্ট্রিকুলে সবসময় অক্সিজেনেটেড ব্লাড থাকে, আর রাইট ভেন্ট্রিকুলে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। যখনই রাইট ভেন্ট্রিকুলে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকুলে লেফট ভেন্ট্রিকুলে চলে গেল, তখন লেফট ভেন্ট্রিকুলের মধ্যে অক্সিজেনেটেড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সিং হয়ে যায়। আলটিমেটলি দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন আমরা জানি 95% বা তার বেশি থাকতে হয় আমাদের, তো সেই জায়গায় কমে যায়, যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং অক্সিজেনেটেড ব্লাড মিক্সিং হয়ে যাচ্ছে। তখন এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমাদের এয়ারোটার মধ্যে দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তখন আমরা এটাকে বলছি, তাহলে পরে এই যে অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের জন্য 80% নিচে যদি আর্টেরিয়াল ব্লাডে যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তখন সাইনোসিস ডেভেলপ করে, এটা আমরা মনে রাখি। আর আরেকটা মনে রাখি যে সাইনোসিস কেন হয়, এটা যদি আমরা বুঝি তাহলে একটু আমাদের বোঝার সুবিধা হবে। আমরা জানি যে আমাদের অক্সিজেন, যদি সেন্ট্রাল সাইনোসিস আমরা বুঝি তাহলে একটু আমাদের বোঝার সুবিধা হবে। সেটা হলো যে আমাদের অক্সিজেনেশন অফ দ্য ব্লাড, এটা যদি হ্যাম্পার্ড হয় তাহলে যেটা হবে সেটা সেন্ট্রাল সাইনোসিস। আর যদি সার্কুলেশনের কোনো প্রবলেম হয় তাহলে যেটা হবে সেটা হলো পেরিফেরাল সাইনোসিস। যেমন ধরো আমি পাহাড়ের চূড়ায় উঠছি, ওই জায়গাতে কিন্তু অক্সিজেনের মাত্রা অনেক কম, হিমালয়ের মাথাতে অনেক কম, তাহলে যে সাইনোসিস হবে সেটা কিন্তু সেন্ট্রাল সাইনোসিস। যদি না আমি ঠান্ডাতে ভেসো কনস্ট্রিকশন সেটা বাদ যদি দিই, তাহলে অক্সিজেন যেহেতু কম, সেন্ট্রাল সাইনোসিস। এখন থ্রটলিং হলো বা কোনো কারণে আমার গলাকে চিপে ধরে রাখলো, আমি বিশেষ নিতে না পারি, তাহলে অক্সিজেন অবশ্যই কম হবে, এটাও কিন্তু সেন্ট্রাল সাইনোসিস। ধরো যে যদি রাইট সাইড এবং লেফট সাইডের ব্লাড মিক্সিং হয়ে যায়, এবং সেই মিক্সিং ব্লাড যদি লেফট ভেন্ট্রিকল থেকে যদি আমার সিস্টেমিক সার্কুলেশনে যায়, তাহলে এখানে কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, এটাও কিন্তু সেন্ট্রাল সাইনোসিস, ঠিক আছে। এখন ধরো কোনো কারণে আমার ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হচ্ছে ডিউ টু ভেসো কনস্ট্রিকশন, ধরো বাইরে কোল্ড এনভায়রনমেন্টে গেছি, ভেসো কনস্ট্রিকশন হয়েছে, অথবা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে ভেসো কনস্ট্রিকশন হয়েছে, তাহলে সেই ভেসো কনস্ট্রিকশনের কারণে যদি আমার অক্সিজেন স্যাচুরেশন 95% বা তার চেয়ে বেশি থাকে, ভেসো কনস্ট্রিকশনের কারণে পেরিফেরিতে ব্লাড কম যায়, তাহলে সেইটা সাইনোসিস হলো পেরিফেরাল সাইনোসিস। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে পরে আমার এখন সেন্ট্রাল সাইনোসিস যদি হয় তাহলে কোথায় দেখবো আমরা? সেন্ট্রাল সাইনোসিস দেখতে হলে পরে পুরো বডি সব জায়গাতেই হবে, ইনক্লুডিং ওরাল ক্যাভিটি। আর পেরিফেরাল সাইনোসিস সব জায়গায় হলেও ওরাল ক্যাভিটিতে হবে না, শুধু পার্থক্য এইটুকুই। তাহলে এখন যদি আমরা বলি সেন্ট্রাল সাইনোসিস দেখাও, তো শুধু নাকের ডগা, আর ঠোঁট আর মানে মুখের ভিতরে দেখালেই শেষ না, হাতে পায়ের আঙ্গুলেও কিন্তু সেন্ট্রাল সাইনোসিস, যদি মুখের ভিতরে সেন্ট্রাল মানে সাইনোসিস আমরা পাই। কারণ কি? কারণ আমি জানি বাইরে তাপমাত্রা যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি বা -ডিগ্রিও হয়, তবুও আমার মুখের ভিতরে টেম্পারেচার, বডি টেম্পারেচার মেনটেন করবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বডি টেম্পারেচার মেনটেন করবে, কাজে এখানে ভেসো কনস্ট্রিকশন চান্স দেয় ঠান্ডার জন্য। আরেকটা কারণ হলো যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি হয়, ওভার অ্যাক্টিভিটি কারণে যদি মানে ভেসো কনস্ট্রিকশন হয়, তবুও এই ওরাল ক্যাভিটি এই জায়গাতে যেখানে আমরা সাইনোস দেখি, এই জায়গায় সিম্প্যাথেটিক সাপ্লাই নাই, তো এই দুটো কারণে এই জায়গাতে কখনোই পেরিফেরাল সাইনোসিস ডেভেলপ করার সম্ভাবনা নাই। তাহলে এইখানে সাইনোসিস মানেই হচ্ছে সেটা অক্সিজেশনের মাত্রাটা কম, ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন কম, এই জন্যই সাইনোসিস হয়েছে, অর্থাৎ এটা সেন্ট্রাল সাইনোসিস। আচ্ছা, তাহলে টপের যে আমরা 4টা কম্পোনেন্ট বললাম, তার মধ্যে একটা কম্পোনেন্ট বলেছিলাম কি, যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আরেকটা বলেছিলাম যে ওভার রাইডিং অফ দ্য অ্যাওর্টা, আরেকটা বলছিলাম যে পালমোনারি যেটা আউটফ্লো, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো বা পালমোনারি ভালভ, অথবা ইনফান্ডিবুলার রিজন অফ দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো, এটা হাইপারট্রফাইড, অর্থাৎ ন্যারো হয়ে গেছে। আর এটা হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে। এই 4টা কম্পোনেন্ট যেন অবশ্যই আমরা পরীক্ষাতে বলতে পারি, যদি না বলতে পারি সারা ভীষণ ভাবে রাগ হয়। এখন কথা হলো যে তোমাদের প্লেথরিক আর অলিগেমিক লাংফিল্ড বলে দুটো শব্দ তোমার জানতে হবে। প্লেথরিক লাংফিল্ড শব্দের অর্থ হলো লাংসে ব্লাড সার্কুলেশন বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি, আর অলিগেমিক লাংফিল্ড মানে ব্লাড সার্কুলেশন স্বাভাবিকের চেয়ে কম। তাহলে একটা লাংসে ব্লাড সার্কুলেশন স্বাভাবিকের চেয়ে বেশি কিভাবে বুঝবো? আমরা যদি একটা লাংসকে, হয়তো লেফট অথবা রাইট লাংসকে যদি ভার্টিক্যালি যদি 3টা রিজনে ভাগ করি, একদম ইনার পোর্শন, একটা মিডল পোর্শন, একটা আউটার পোর্শন, ভার্টিক্যালি 3টা যদি ভাগ করি, তাহলে সাধারণত আমাদের মিডল পোর্শন পর্যন্ত সবার
ভাস্কুলার মার্কিং গুলো আমরা পাই, এটা নর্মাল। যদি আউটার 1/3 যেটা পেলাম এখানেও যদি ভাস্কুলার থাকে সেটা হলো প্লেথরিক লাং ফিল্ড। আর যদি শুধু ইনার 1/3 যদি লাং মানে ব্লাড ভেসেলস গুলো আমরা পাই এবং মিডল এবং ল্যাটারাল 1/3 না পাই সেটা হলো অলিগেমিক লাং ফিল্ড। তাহলে যদি লেফট সাইডে ব্লাড সার্কুলেশন যদি বেশি হয় তাহলে যে কথা আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড বেশি গেল, পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে ব্লাড বেশি গেল, তাহলে আমরা ওই যে আউটার 1/3 পর্যন্ত ভাস্কুলার মার্কিং পেলাম, এটা হচ্ছে প্লেথরিক লাং ফিল্ড। তাহলে যেসব কারণে লাংসে ব্লাড সার্কুলেশন বেশি যায় তাহলে দুইটা কারণ হতে পারে। এক হলো ব্লাড ভলিউম বেশি, ভলিউমটা বেশি যাচ্ছে। আরেকটা হতে পারে যে ব্লাড কম যাচ্ছে, তাহলে যাওয়ার পথটা ন্যারো অথবা ব্লাড ভলিউম কম। তাহলে এখন এই যে আমাদের পথটা যদি ন্যারো, টেট্রালজিক ফ্যালোটে পথটা ন্যারো, তাহলে ব্লাড কম যাবে। তাহলে এই জায়গায় যে লাং ফিল্ডটা আমরা পাবো অলিগেমিক, অর্থাৎ এখানে ভার্টিক্যালি যে তিনটা ভাগ করি শুধুমাত্র ইনার 1/3 আমরা ব্লাড সার্কুলেশনের জন্য ভেসেলস গুলো পাবো, এই জন্য বলা হয় অলিগেমিক লাং ফিল্ড। ঠিক আছে, এটাও একটু মনে রাখো, পরীক্ষার সময় এটাও স্যাররা জিজ্ঞেস করে অলিগেমিক লাং ফিল্ড, প্লেথরিক লাং ফিল্ড। এই যে কনজেনিটাল সায়াটিক হার্ট ডিজিজ উইথ প্লেথরিক লাং ফিল্ড, তার মানে এখানে ব্লাড সার্কুলেশন বেশি হচ্ছে। তাহলে টিজিএ, টি ফিভার আর হ্যাবিটুস সিনড্রোম এইগুলোতে আমরা বেশি ব্লাড পাই, এই জন্য বলছি প্লেথরিক লাং ফিল্ড। এবং এটা দেখো মোটামুটি লেফট সাইড ডিজঅর্ডারগুলোতে। আর রাইট সাইড ডিজঅর্ডারগুলোতে যেটা হয় এই যে কনজেনিটাল হার্ট ডিজিজ উইথ অলিগেমিক লাং ফিল্ড, যেমন টেট্রালজিক ফ্যালোট, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এপস্টিন অ্যানোমালি, পালমোনারি অ্যাট্রেসিয়া, এগুলোতে ব্লাড খুব কম যায়, এজন্য অলিগেমিক লাং ফিল্ড। আমরা জানি যে আমাদের কনজেনিটাল সায়াটিক হার্ট ডিজিজ হোক আর অ্যাসিডিক হার্ট ডিজিজ হোক, আমার যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে অর্থাৎ এএসডি, ভিএসডি, পিডিএ, টপ যাই হোক না কেন, আমরা সাধারণত বাচ্চা মারমার পাই, ওয়ার্ড একটা মারমার দেখে বলি যে এটা বাচ্চা প্রবলেম। কিন্তু টিজি আর টি ফিভার যদি থাকে, এটাও কনজেনিটাল হার্ট ডিজিজ, কিন্তু এখানে কিন্তু মারমার ডেভেলপ করে না। ঠিক আছে, কারণ এখানে কোনো ব্লাড সার্কুলেশনের জন্য কোনো সাউন্ড প্রোডাকশন না বলে মারমার পাওয়া যায় না। অলরেডি বলে ফেলছি, বেসিক প্যাথোলজি টপে আমরা বলছি পালমোনারি স্টেনোসিস, আউটফ্লো অবস্ট্রাকশন অফ দ্য রাইট ভেন্ট্রিকল এবং ভিএসডিটা বড়, এটা হলো মূল প্যাথোলজি। আর এইখান থেকে দুটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে, আর হচ্ছে ওভাররিং দ্য অ্যাওর্টা, ঠিক ওই কারণেই তৈরি হচ্ছে। তাহলে আমাদের বলতে হবে যেটা আসলে পালমোনারি, এটা পরীক্ষায় স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে। আর 4 কম্পোনেন্টস অফ টেট্রালজিক ফ্যালোট, এটা যে না বলি তাহলে পরীক্ষায় স্যাররা পাস করাবে না, এটা কিন্তু আমাদের বলতে হবে। আগে বলেছিলাম পেন্টালজিনে 5, তাহলে টেট্রালজির সাথে একটা যোগ হবে তাহলে 5টা হবে, সেটা এএসডি। তাহলে টেট্রালজি অফ ফ্যালোট উইথ এএসডি, সেটাকে আমরা বলছি পেন্টালজি অফ ফ্যালোট। আর ট্রায়ালজিনে 3টা, তাহলে এখানে একটা থাকবে না, তাহলে এএসডি থাকবে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, পালমোনারি স্টেনোসিস থাকবে, অর্থাৎ এখানে ভিএসডি থাকবে না আর ওভাররিডিং দ্য অ্যাওর্টা থাকবে না। ঠিক আছে, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওই দুটো কম্পোনেন্ট, আর তার সাথে এএসডি থাকবে। এই 3টা কম্পোনেন্ট মিলে ট্রায়ালজি অফ ফ্যালোট। তাহলে পেন্টালজি অফ ফ্যালোট, ট্রায়ালজি অফ ফ্যালোট, হ্যাঁ, আর টেট্রালজি অফ ফ্যালোট আমরা শিখে নিলাম। এবার আসো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে আমাদের হিমোডাইনামিক্সটা কি। এই হিমোডাইনামিক্স যদি জানি তাহলে আমার জন্য টেট্রালজি অফ ফ্যালোটের সব অসুখ বিসুখ বোঝা যাবে, কি কি ফিচার সব বোঝা যাবে। আমরা জানি যে আমাদের সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভা থেকে 3 লিটার্স পার স্কোয়ার মিটার সারফেস এরিয়া পার মিনিট ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে পরিমাণ হলো 3 লিটার পার স্কোয়ার মিটার সারফেস এরিয়া পার মিনিট, এইটা আসে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা থেকে। এই 3 লিটার আবার রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট ভেন্ট্রিকল যখন পাম্প করে তখন এই 3 লিটার ব্লাড পালমোনারি ট্রাঙ্ক দিয়ে রাইট এবং লেফট লাংসে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে একটা ভিএসডি আছে তাহলে 2 লিটার পালমোনারি ট্রাঙ্ক দিয়ে গেলেও 1 লিটার ডিঅক্সিনেট ব্লাড কিন্তু লেফট ভেন্ট্রিকুলে চলে যায় এই ভিএসডির মধ্যে দিয়ে। আবার ওই লেফট ভেন্ট্রিকুলে লাংস থেকে সেই 2 লিটার যে গেল সেই 2 লিটার ব্লাড আবার লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসে। এই লেফট অ্যাট্রিয়াম থেকে সেই 2 লিটার ব্লাডও কিন্তু আবার লেফট ভেন্ট্রিকুলে আসে। আলটিমেটলি এই 2 লিটার আর 1 লিটার এই মিক্সিং 3 লিটার মধ্যে অক্সিজেনেশন আর ডিঅক্সিনেট ব্লাড মিক্সিং হওয়ার পরে যে ব্লাডটা হয় সেটা যখন আবার লেফট ভেন্ট্রিকল পাম্প করে তখন অ্যাওর্টা দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। এইটার জন্য আমাদের সাইনোসিস ডেভেলপ করে। এখন যখন সাইনোসিস ডেভেলপ করে তখন টিস্যু লেভেলে তো অক্সিজেন পাচ্ছে না, তাহলে টিস্যু লেভেলে তখন হয় কি হাইপোক্সিয়া ফিল করে। যখন টিস্যু হাইপোক্সিয়া ফিল করে তখন আমাদের বডিতে বিশেষ করে লিভার এবং কিডনি ইরাথ্রোপয়েটিন রিলিজ করে। বড়দের জন্য কিডনি মেইনলি, ছোটদের জন্য লিভার কিছু অংশ ইরাথ্রোপয়েটিন রিলিজ করে। যখন ইরাথ্রোপয়েটিন রিলিজ হয় তখন আমাদের বডিতে ইরাথ্রোপয়েসিস হয় এবং আরবিসি প্রোডাকশন বেড়ে যায়। ঠিক এই কারণে টপের বাচ্চার কখনোই আমরা অ্যানিমিয়া পাই না, সবসময় আমরা এখানে ব্লাড বেশি পাই।
যেটা পলিসাইথেমিয়া বলছি আমরা, তাহলে পলিসাইথেমিয়া ডেভেলপ করে। আর যেহেতু সবসময় টিস্যু লেভেলে অক্সিজেন কম পাই, এই জন্য টিস্যু লেভেলে যত মেটাবলিজম হয় সব মেটাবলিজম হয় অ্যানোরেবিক কন্ডিশনে। এই অ্যানোরেবিক কন্ডিশনে মেটাবলিজম যখন হয় তখন ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়, আলটিমেটলি বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করে, এই জন্য এটাকে আমরা বলছি মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে টপের বাচ্চার অ্যাসিডোসিস মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে। তাহলে টপের বাচ্চার প্লেথরিক হবে ডিউ টু পলিসাইথেমিয়া, এখানে অ্যানিমিক হবে না। আর এটা সাইনোসিস কারণে টিস্যু লেভেলে অক্সিজেন কম থাকার কারণে ল্যাকটিক অ্যাসিড জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এখন আরেকটা জিনিস হবে, সেটা হলো লেফট ভেন্ট্রিকুলে রাইট ভেন্ট্রিকুল থেকে যে ব্লাডটা যাচ্ছে সেই ব্লাডটা কিন্তু লাংসে যে পিউরিফাইড হতে পারে না। কারণ আমরা জানি যে লাংসে ম্যাক্রোফেজ থাকে, লাংসে যে ব্লাড যায় এই ব্লাডের মধ্যে যে অর্গানিজম গুলো থাকে সেগুলো ম্যাক্রোফেজ এনগাল্প করে এবং ব্লাডটাকে পিউরিফাই করে। তাহলে যে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে গেল লাংকে বাইপাস করে সেটা কিন্তু পিউরিফাইড হলো না। কাজে এই জায়গায় যদি কোনো অর্গানিজম থাকে সেই অর্গানিজম কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশন থেকে ব্রেনে গেলে পরে ব্রেন অ্যাবসেস ডেভেলপ করার চান্সটা খুব বেড়ে যায়। এবং দেখা যায় যে বাচ্চার বয়স 2 বছরের পার হয়ে গেলে এই ব্রেন অ্যাবসেসের চান্সটা খুব বেশি হয়। আর আমাদের যেহেতু প্লেথরিক হচ্ছে অর্থাৎ আমাদের পলিসাইথেমিয়া ডেভেলপ হচ্ছে, তাহলে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাচ্ছে। যদি ব্লাডের ভিসকোসিটি বেড়ে যেয়ে থাকে, আবার এইদিকে যদি আমাদের ব্লাড বেশি তৈরি হওয়ার কারণে বডির স্টোরড আয়রন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ আয়রন প্রয়োজন হয় আরবিসি তৈরি করার জন্য। আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই আয়রনটা শেষ হয়ে গেলে পরে আয়রন ডেফিসিয়েন্ট যে হিমোগ্লোবিন যে আরবিসি গুলো তৈরি হচ্ছে, এই আরবিসি গুলো নর্মাল আয়রন কন্টেনিং যে আরবিসি গুলো তার চেয়ে অনেক রিজিড এবং ফ্লেক্সিবল, কম ফ্লেক্সিবল, লেস ফ্লেক্সিবল হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভেসেলের ভিতরে ইজিলি ক্লগ হয়ে যায়। এক হলো ভিসকোসিটি বেড়ে গেছে, আর হলো এই আরবিসি গুলো এমনি ক্লগ হয়ে যাওয়ার চান্স খুব বেশি, এরা রিজিড হয়ে যায় বেশি, এরা কিন্তু ফ্লেক্সিবল থাকে না। আর আরেকটা হলো যদি কোনো কারণে ডায়রিয়া হয় বা ডিহাইড্রেশন ডেভেলপ করে তাহলে তখন ব্লাডের ভিসকোসিটি আরো বেড়ে যায়। এই সমস্যাগুলোর কারণে দেখা যায় যে ব্লাডের মধ্যে যখন যে কোনো সময় এই বাচ্চা থ্রম্বোসিস ডেভেলপ করে, তাহলে থ্রম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশনের চান্সটাও কিন্তু এদের খুব বেশি, টপের বাচ্চাদের বেশি। তাহলে ধরে নেওয়া যায় 2 বছর বয়স পর্যন্ত থ্রম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশন হয়ে বাচ্চার সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট অথবা ধরো যে কোনো ডিপ ভেন থ্রম্বোসিস, এগুলো স্ট্রোক, এগুলো ঝুঁকি বাড়ে। আর 2 বছর পার হলে ওই যে অ্যাবসেসের কথা বললাম, যেটা ব্রেনে ব্লাডের থেকে অর্গানিজম চলে যাচ্ছে, অ্যাবসেসের চান্সটা বাড়ে। এই জন্য অনেক সময় জিজ্ঞেস করা হয় যে টপের কমপ্লিকেশন বলো তো, যদি আমরা বলি থ্রম্বোমেস্টেশন এবং যদি বলি ব্রেন অ্যাবসেস, তখন স্যার জিজ্ঞেস করেন যে 2 বছরের আগে কোনটা হয়, 2 বছরের পরে কোনটা হয়। তাহলে 2 বছরের আগে চান্স বেশি হলো থ্রম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশনের, আর 2 বছর পরে চান্স হলো অ্যাবসেস। আর কারণ কি? কারণ যেটা বললাম ঠিক এটাই কারণ। এরপরে আসো যে আমাদের বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, এজন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদিও হবে কিন্তু আমরা কখনোই বাচ্চার শরীরে অ্যানিমিয়া পাবো না, কারণ ইরাথ্রোপয়েটিন সবসময় বেশি থাকবে, ইরাথ্রোপয়েটিস হতেই থাকবে, আর বেশি পাওয়া যাবে। এই জন্য যদি দেখা যায় কোনো টপের বাচ্চার হিমোগ্লোবিন লেভেল আছে 10, 11, 12, তবুও ধরে নিতে হবে এটা অ্যানিমিয়া। যদিও আমাদের প্রেক্ষাপটে এটা অ্যানিমিয়া বলছি না, কিন্তু ধরে নিতে হবে অ্যানিমিয়া, কারণ যদি আয়রন সাপ্লাইটা ভালো থাকতো, অ্যাডিকুয়েট থাকতো, এটা 10, 11, 12 থাকতো না, হয়তো 16, 17, 18 পেতাম। এই জন্য তাকে আয়রন থেরাপি দিতে হবে। এখন আপনার টপের বাচ্চার 10, 12 হিমোগ্লোবিন, তাও আয়রন থেরাপি দিচ্ছি, তখন প্রশ্ন করতে পারি কেউ যে তুমি আয়রন কেন দিলে, তো হিমোগ্লোবিন ঠিকই আছে, কিন্তু আসলে তা না, এর হিমোগ্লোবিন আরো বেশি হতো যদি আয়রন ভালো মতো পেতো। এই জন্য আমাদেরকে তাকে আয়রন থেরাপি দিতে হবে, যার জন্য আয়রন ডেফিসিয়েন্সি না হয়। আর ডায়রিয়া হলে পরে দ্রুত তাকে ওরসল্যান দিতে হবে, যাতে তার ব্লাডের ভিসকোসিটি বেড়ে না যায়। ঠিক আছে, এই হেমোডাইনামিক্সটা মুখস্থ করলে আমাদের মনে হয় অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেটাই যে আমি একটু আগে বললাম 3 লিটার আসে, 2 লিটার যায়, 1 লিটার বার মিক্সিং হয়, এগুলো অলরেডি বলেছি, এগুলো দেখে নিও, এটা অলরেডি বলা হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কথা যে আমরা জানি ভিএসডি, এএসডি, পিডিএ, এই সকল কনজেনিটাল সাইন্টিফিক হার্ট ডিজিজে দেখা যায় যে বাচ্চার হার্ট ফেলিওর ডেভেলপ করে, কিন্তু টপের বাচ্চার কখনো হার্ট ফেলিওর হয় না। যদি আমরা বলি কমপ্লিকেশনাল হার্ট ফেলিওর, তাহলে সারা খুব রাগ করবে, কারণ এই বাচ্চাদের ভিএসডি এত বড় থাকে যে ডান পাশ বাম পাশ, রাইট সাইড বাম লেফট সাইডের মানে ব্লাড ইজিলি এদিকে ওদিকে যাতায়াত করতে, মিক্সিং এর কোনো প্রবলেম থাকে না, কাজে প্রেশার রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলে ইকুয়াল প্রেশার মেনটেন করে, কাজে এখানে সিসেপ ডেভেলপ করে না। তাহলে যদি বলে যে টপের বাচ্চা সিসেপ ডেভেলপ কেন করে না, উত্তর একটাই,
রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার প্রেসার লার্জ বেস দেওয়ার কারণে ইকুয়ালাইজ হয়ে যায়, যার ফলে কখনোই সিসেপ ডেভেলপ করে না। এই কথাটা একটু মনে রাখো। এইটা অলরেডি আমরা বলেছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে, কিন্তু আমরা মানে অ্যানিমিয়া ফিল করি না। আয়রন থেরাপি দিতে হবে, আয়রন থেরাপি না দিলে পরে ওই যেটা বললাম যে আরবিসি গুলো লেস রিজিড হবে, মোর রিজিড হবে, আয়রন না থাকলে মোর রিজিড হবে, লেস প্লায়াবল হবে, এবং এটা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের আয়রন থেরাপি অবশ্যই দিতে হবে, আয়রন হতেই দেওয়া যাবে না। এটা কিন্তু স্যার অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষাতে যে টপের বাচ্চা আয়রন থেরাপি কেন দিবা, এটা বলতে হবে। আচ্ছা, সাধারণত টপের বাচ্চা কখন প্রেজেন্ট করে? আমরা জানি যে আমার বডিতে যত অক্সিজেনের ডিমান্ড বাড়বে তত হার্টকে বেশি পাম্প করে লাংসে ব্লাড পাঠাতে হবে অক্সিজেশন করার জন্য। তো একটা বাচ্চা মায়ের কোলেই কিন্তু 6 মাস পর্যন্ত সবসময় থাকে, কাজে তার অক্সিজেন ডিমান্ড অতটা বাড়ে না। যখন সে নিচে বসা শিখে, যখন সে খেলা শিখে, তখন তার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। যেমন 6 মাসে একটা বাচ্চা বসা শিখে যায় থেকে সে হামাগুড়ি শিখে, তার ডিমান্ড এই জন্য রাইট হার্ট পাম্প করে, কিন্তু সেই পাম্পটা 1 লিটার পার স্কয়ার মিটার সারফেস এরিয়া পার মিনিট রাইট আর লেফট মিক্সিং হয়ে যায়। ঠিক আছে, এইটা নির্ভর করছে যে কতটুকু হচ্ছে স্টেনোসিস, এইগুলো নির্ভর করছে কখন দেখা দিবে। যদি কোনো বাচ্চা পালমোনারি অ্যাট্রেসিয়া অর্থাৎ ক্যানালটাই তৈরি হয়নি, তখন জাস্ট আফটার বার্থও কিন্তু টপ নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এটা এক্সট্রিম টপ। আর যদি দেখা যায় যে একটা বাচ্চা খুব মাইনর, একদম মাইনর অ্যাট্রেসিয়া মানে আছে, স্টেনোসিস আছে, যে স্টেনোসিস ধরো যে মানে সংজ্ঞাগত দিক দিয়ে ঠিক আছে স্টেনোসিস, কিন্তু বাস্তবে স্টেনোসিস কোনো ক্ষতি করছে না, তাহলে এই বাচ্চাটার টপ কিন্তু অনেক দেরিতে প্রেজেন্ট করবে। এমনকি সেই বাচ্চা সাইনোসিস ডেভেলপ নাও করতে পারে, যদিও তার 4টা কম্পোনেন্টই আমরা পাচ্ছি। তাহলে আমরা অ্যাট বাড়তেও পেতে পারি, 6 মাসের পর থেকেও পেতে পারি, এমনকি অনেক দিন পর পর্যন্ত নাও পেতে পারি। নির্ভর করছে কিসের উপরে? রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশনের লেভেলটার উপর নির্ভর করছে। যদি বেশি অবস্ট্রাকশন থাকে তাহলে অ্যাট বার্থ, যদি খুব অল্প অবস্ট্রাকশন থাকে তাহলে অনেক পরে। তাহলে অনেক পরে প্রেজেন্ট করলে সেটা হলো পিঙ্ক টপ, যেখানে সাইনোসিস ডেভেলপ করে না, আর যেখানে একেবারে জন্মের পর ডেভেলপ করে সেটা এক্সট্রিম টপ। আর নর্মালি আমাদের যে টপ সেটা আমরা 6 মাসের পর থেকেই আমরা ডায়াগনোস করতে পারি। অলরেডি পিঙ্ক টপ বলে ফেলেছি আমি। আচ্ছা, পরীক্ষাতে স্যাররা একটা খুব দারুণ প্রশ্ন করে, স্যাররা খুব মজা পায় এই প্রশ্ন উত্তর না দিতে পারলে আমরা। তো এইটা একটু মনে রাখো যে আমরা জানি ভিএসডি তে কেন মারমার তৈরি হয়। আমরা জানি যে লেফট টু রাইট শান্ট হয়, এই ছোট ফুটা দিয়ে রক্ত আসে, এই জন্য ওখানে একটা টার্বুলেন্স ফ্লো হয়, এই জন্য একটা ভিএসডি তে আমাদের মারমার শুনতে পাই। কিন্তু টপের মারমার আগে বললাম এত বড় টপের মারমার, রাইট অ্যান্ড লেফট সাইডে ব্লাড ইজিলি যাতায়াত করে, এখানে কোনো টার্বুলেন্ট ফ্লোই হয় না। কাজেই টপের মারমার কখনোই ভিএসডির জন্য হয় না, এটা ভালো করে মনে রাখো। টপের মারমার কখনো ভিএসডির জন্য হয় না। তাহলে টপের মারমার হয় কোন জায়গায়? ওই যে পালমোনারি আউটফ্লো, ওই জায়গায় টার্বুলেন্স ফ্লো হওয়ার কারণে, ব্লাডের টার্বুলেন্স ফ্লো হওয়ার কারণে মারমারটা হয়। তাহলে পালমোনারি আউটফ্লো অবস্ট্রাকশনের জন্য, পালমোনারি স্টেনোসিসের জন্য, ইনফান্ডিবুলার স্টেনোসিসের জন্য আমরা মারমার পাচ্ছি টপের মারমারটা, নট ডিউ টু ভিএসডি। ঠিক আছে, তাহলে টপের মারমারের সাইডটা ইউজুয়ালি পালমোনারি এরিয়া, অর্থাৎ লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। আর ভিএসডি মারমার হলে পারে ইউজুয়ালি আমরা ধরি লেফট স্টার্নাল বর্ডারের সাইডে থার্ড অর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এইটা খুব স্যাররা পছন্দ করে, এটা জানতে খুব চাই স্যাররা, কেন ইন্টারেস্টেড যে বলো তো টপের মারমার কেন হয়। তাহলে বলতে হবে স্যার টপের মারমারটা হয় শুধু পালমোনারি স্টেনোসিসের জন্য, এখানে ভিএসডির জন্য মারমার হয় না। এই কথাটা দয়া করে একটু মনে রাখো। অলরেডি এটা আমি তোমার বলে ফেলছি যে সাইনোসিস কেন ডেভেলপ করে, তারপরে তোমার ইরিথ্রোপয়েটিন রিলিজ হলে ইরিথ্রোপয়েসিস হয়, এগুলো অলরেডি বলা হয়ে গেছে তোমাদের। পলিসাইথেমিয়া, আচ্ছা পলিসাইথেমিয়া সম্পর্কে একটু বলি। পলিসাইথেমিয়া মানে আরবিসির পরিমাণ বেড়ে গেছে। তো ইউজুয়ালি আমরা হিমাটোক্রিট ভ্যালু, অর্থাৎ আরবিসির পরিমাণ কত আমার রক্তের মধ্যে, যেটা আমরা হিমাটোক্রিট ভ্যালু বলছি, এই হিমাটোক্রিট ভ্যালু আমাদের 40% বা 45% থাকে। কিন্তু পলিসাইথেমিয়া হয় তখন হিমাটোক্রিট ভ্যালু 65% ক্রস করে যায়। যদি কখনো 65% হিমাটোক্রিট ভ্যালু ক্রস করে যায়, তাহলে ব্লাডের ভিসকোসিটি এত পরিমাণ বেড়ে যায় যখন তখন দেখা যাবে যে ব্লাডের ভেসেলসের ভিতরে ক্লট ফর্মেশন হয়ে যাবে বা ক্লগ হয়ে যাবে, ব্লাড ভেসেলস ড্যামেজ হয়ে যাবে, যার ফলে কোনো অর্গান সাপ্লাই না পেয়ে অর্গান ড্যামেজ হয়ে যাবে। এই জন্য 65%-এর বেশি যদি কখনো প্যাকড সেল ভলিউম হয়, তাহলে কিছু রক্ত আমাদেরকে বের করে, শরীর থেকে বের করে ফেলে দিতে হবে, এবং সেই জায়গাটা আমরা নর্মাল স্যালাইন দিয়ে আমরা পূরণ করতে পারবো। তাহলে আমাদের ব্লাডের ভিসকোসিটি কমে যাবে, আমার রিস্ক অফ থ্রম্বোএম্বলিক মেনস্ট্রুয়েশনটা কমে যাবে। এই জন্য 65% বেশি যদি হিমাটোক্রিট ভ্যালু হয়, অবশ্যই কিছু ব্লাড আমাদের ডিসকার্ড করতে হবে, এটা মনে রাখো। আচ্ছা, এইবার একটা কথা হলো যে ব্লু স্পেল, টেট স্পেল, হাইপারসোনিক স্পেল, এই জিনিসগুলো কি?
আসলে আমরা আমাদের যখন এক্সারসাইজ করি অথবা দৌড়ঝাঁপ করি বা খেলাধুলা করি অথবা ধরো যে আমি যখন এক্সাইটেড হয়ে যাই অথবা কান্নাকাটি করি, বিশেষ করে একটা বাচ্চা এগুলো যখন করে তখন দেখা যায় তার কিন্তু শরীরের অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। যখন অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায় তখন কিন্তু লাংস অক্সিজেনেশন করার জন্য ব্লাড রাইট ভেন্ট্রিকুলে চাই যে তুমি আমাকে রক্ত দাও। তখন রাইট ভেন্ট্রিকুল করে কি পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ব্লাডকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু টপে দেখা গেল যে দিতে পারতেছে না, কারণ পথ বন্ধ, পথ খুব ন্যারো। তখন রাইট থেকে লেফট ভেন্ট্রিকুলে যাচ্ছে এবং এই অক্সিজেন মিশে ডিঅক্সিজেনেট ব্লাড অক্সিজেন মিশে আমার সিস্টেম সার্কুলেশন আসছে এবং আমার ব্রেন ওই সময়ে যে ডিমান্ড চাই সেই ডিমান্ড কিন্তু আমার এই অক্সিজেন পূরণ হয় না। তখন দেখা যায় আমার ব্রেন মানে অক্সিজেন ডেফিসিসি ফিল করে এবং এটা হঠাৎ করে সিনকোপে চলে যায় এবং রেসপিরেটরি রেট বেড়ে যায়। ঠিক আছে, এই যে বাচ্চাটা হঠাৎ করে সিনকোপে চলে যাচ্ছে, বাচ্চাটা রেসপিরেটরি বেড়ে যাচ্ছে, বাচ্চা সাইনোসিসটা আগে যেমন ছিল তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এইটাকে বলি আমরা হাইপারসাইনোটিক স্পেল। তাহলে এই হাইপারসোনিক স্পেলটা ভালো করবো কেমন করে? এটার জন্য একটাই বুদ্ধি, সেটা হলো বাচ্চাকে যদি খুব ছোট বাচ্চা হয় মায়ের কোলে হাত পা ভাঁজ করে, হাত কনুইয়ের কাছে ভাঁজ করে রাখতে হবে, হাতের রিস্টটা কনুই ভাঁজ করে শোল্ডারের কাছে নিয়ে নিতে হবে, একদম বাচ্চার নিটা বাচ্চার বুকের কাছে নিয়ে এসে মায়ের কোলে ধরে রাখতে হবে। অথবা আমরা যে টয়লেটে বসি যেভাবে, এইভাবে যদি বড় বাচ্চা হয় তাকে সেভাবে বসায় দিতে হবে। এইভাবে বসায় দিলে বা কোলে নিলে পরে দেখা যায় হাইপারসোনিক স্পেলটাই বাচ্চাটা কিছুক্ষণ পরে রিলিভ হয়ে যাবে। এখন কথা হলো এভাবে রিলিভটা হয় কেন, এখানে একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তোমরা। যদি আমি স্কোয়াটিং পজিশন বা যে টয়লেটে বসা পজিশনটা যদি আমি বসি, তাহলে পরে আমার ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেন এটা কিন্তু কিঙ্কিং হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর স্ট্রেট থাকছে না। দাঁড়ায় থাকলে যেমন স্ট্রেট থাকে সেই স্ট্রেট থাকছে না, যার ফলে এই যে কিঙ্কিং হওয়ার ফলে দেখা গেল যে ফিমোরাল আর্টারি দিয়ে যে ব্লাডটা আমার লোয়ার লিম্বে যাচ্ছিল এই জায়গায় আর যেতে পারছে না, কারণ একটা প্রেশার পড়তেছে, কিঙ্কিং একটা প্রেশার পড়তেছে, ভাঁজ হয়ে গেছে, প্রেশার পড়তেছে। যখন এই প্রেশারটা আর্টারির মধ্যে তৈরি হচ্ছে তখন আলটিমেটলি লেফট ভেন্ট্রিকল যখন ব্লাডকে পাম্প করছে এই এক্সট্রা প্রেশার এগেনস্টে পাম্প করতে হবে, তখন লেফট ভেন্ট্রিকল একটা প্রেশার ফিল করতেছে, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকলের মধ্যে প্রেশারটা বেড়ে যাবে। তাহলে রাইট থেকে লেফটে যে ব্লাডটা যাচ্ছিল তাহলে সেই ব্লাডটা রাইট থেকে লেফটে যেতে পারবে না, যেহেতু লেফট সাইডে প্রেশার বেড়ে গেছে। এই পর্যন্ত যদি তোমরা ক্লিয়ার হও তারপর ভেনে আসি। ফিমোরাল ভেন কিঙ্কিং হবে, ফিমোরাল ভেন যদি কিঙ্কিং হয় তাহলে ফিমোরাল ভেন দিয়ে আমার যে ইনফিরিয়র ভেনা কাভাতে যে ব্লাডটা আসবে সেই ব্লাডের পরিমাণটা কমে যাবে। যদি ইনফিরিয়র ভেনা কাভাতে ব্লাডটা কম আসে তাহলে রাইট অ্যাট্রিয়ামে ব্লাডের পরিমাণ একটু কমবে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড যদি একটু কম থাকে তাহলে রাইট ভেন্ট্রিকুলে একটু ব্লাডের পরিমাণ একটু কমবে। এখন লেফট সাইডে প্রেশার গেছে বেড়ে আর রাইট সাইডে ব্লাডের পরিমাণ একটু কম, তাহলে এই মিক্সিংটা সাইনোসিস হওয়ার জন্য যে মিক্সিংটা দরকার সেই মিক্সিংটা হবে না, লেফট সাইডে ডিঅক্সিজেন ব্লাড বেশি যাবে না। এই যে একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার কারণে সিম্প্যাথেটিক যে ড্রাইভটা হয়েছিল ফলে সেটাও কিছুটা কমে যাবে। তাহলে এই যে সিম্প্যাথেটিক স্পাজম, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে যে স্পাজম, যে ইনফান্টুলার স্পাজম বা পালমোনারি ভালভের স্পাজম, এই রেস্টটার ফলে সিম্প্যাথেটিক ড্রাইভটা কমে যাওয়ার কারণে এই স্পাজমটাও কমে যাবে, যার ফলে রাইট ভেন্ট্রিকল যখন পাম্প করবে সেই ব্লাডটা লেফট সাইড যতটুকু যাবে আগে থেকে কম যাবে এবং এই স্পাজমটা কমে যাওয়ার কারণে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে একটু হলেও বেশি যাবে। তাহলে লাংসে অক্সিজেনেশন হলো, অক্সিজেন হওয়ার পরে বাচ্চার সাইনোসিসটা কমে গেল এবং ব্রেনের ডিমান্ডটা কিছু পূরণ করতে পারলো। এইটাই হলো হাইপারসোনিক স্পেলের ম্যানেজমেন্ট। এবং স্যাররা খুব এটা পছন্দ করে, কেন জানি না, যে হাইপারসোনিক স্পেল যদি হয় স্কোয়াটিং পজিশনে বা মোহামেডান পজিশনে, মানে সিজদার মতো করলে, অথবা নি এলবো পজিশনে বলি আমরা, নি এলবো পজিশনে, অথবা ধরো যে হাত পা ভাঁজ করে মায়ের কোলে রেখে দিলে কিভাবে কাজ করে, কিভাবে উন্নতি হয়, এই ব্যাখ্যাটা দয়া করে তোমরা একটু বলো। এখন আমরা এখানে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো সাপেক্ষে যদি একটা বাচ্চা টপের বাচ্চা ওয়ার্ডে আমাদের আসে, তাহলে ওয়ার্ডে আসলে এই বাচ্চাগুলো ম্যানেজ করবো কি করে, কিভাবে আমরা পরীক্ষা করবো, কিভাবে তার হিস্ট্রি নেবো, এইগুলো পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট। এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো জানা শেখার জন্য ইম্পর্টেন্ট, আর এখন যেগুলো বলছি পরীক্ষা রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট। একটা বাচ্চা যদি আমার টপের বাচ্চা ওয়ার্ডে আসে তাহলে ইউজুয়ালি 6 মাসের পর থেকে সে প্রেজেন্ট করবে, আমরা অলরেডি শিখে গেছি। এখন এটা রিপিটেড হাইপারসোনিক স্পেলের হিস্ট্রি থাকবে, এটা অলরেডি আমরা জানি। এবং এই বাচ্চাটার দেখা যাবে যে হয় ব্রেন অ্যাবসেস নিয়ে ওয়ার্ডে আসতে পারে,
অথবা কোনো স্ট্রোকের ফিচার নিয়ে ওয়ার্ডে আসতে পারে, ঠিক আছে, এবং এই বাচ্চাটা দেখা যাবে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে ওয়ার্ডে আসতে পারে। এইগুলো যখন দেখবো ওয়ার্ডে আসার পরে আমি হিস্ট্রি নেবো, নেওয়ার পর দেখবো বাচ্চার আঙ্গুলগুলোতে ক্লাবিং হয়ে যাচ্ছে বা টোতে ক্লাবিং হয়ে যাচ্ছে, বাচ্চার আঙ্গুলে সায়ানোসিস, পায়ের আঙ্গুলতে সায়ানোসিস, বাচ্চার নাক, কানের লোবিউল বা ধরো যে আমাদের ঠোঁট, এগুলো সায়ানোসিস, এবং বাচ্চার মুখের মধ্যে দেখছি জিহ্বা সায়ানোসিস, ওরাল মিউকাসের সায়ানোসিস, তাহলে ধরলাম এটা সেন্ট্রাল সায়ানোসিস। এবং তখন আমরা চেস্টে স্টেথো বসালাম, দেখলাম যে বাচ্চার স্টেথোতে পালমোনারি এরিয়াতে একটা মারমার পাচ্ছি, এটা হলো ইজেকশন সিস্টোলিক মারমার, যেহেতু রাইট ভেন্ট্রিকল পাম্প করছে, সিস্টোল হচ্ছে, তখন ব্লাডটা যাওয়ার চেষ্টা করছে, শব্দ তখন তৈরি হচ্ছে, এই জন্য ইজেকশন সিস্টোলিক মারমার পাচ্ছি। তাহলে এইটা আমি বলতে পারি যে এটা একটা টপের বাচ্চা হতে পারে। এখন যদি আমি বাচ্চার যদি টপের বাচ্চা যদি আমি বুকে একটু হাত দিই, তাহলে আমাদের ভিএসডি, এসডি, পিডি এসব বাচ্চাগুলো কিন্তু রাইট ভেন্ট্রিকল আছে, লেফট ভেন্ট্রিকলটা এনলার্জ করে। যখন লেফট ভেন্ট্রিকল এনলার্জ করে তখন অ্যাপেক্স শিফট করে, কিন্তু টপে কখনোই লেফট ভেন্ট্রিকল এনলার্জ করে না, করে রাইট ভেন্ট্রিকল। এই জন্য টপের বাচ্চায় কখনোই অ্যাপেক্স বিট শিফটেড পাওয়া যাবে না। তাহলে টপের বাচ্চা যদি আমি অ্যাপেক্সে হাত দিই, অ্যাপেক্স বিট যেখানে ছিল সেখানেই পাবো, এবং এটা ট্যাপিং, খুব হালকা একটা ট্যাপ করবে আমার আঙ্গুলে, কোনো হিবিং, থ্রাস্টিং এরকম কোনো ফিচার পাওয়া যাবে না। এরপরে আমি যদি লেফট প্যারাস্টারাল হিপ দেখার চেষ্টা করি, সাধারণত আমরা আলনার বর্ডার অফ দ্য রাইট হ্যান্ড, এটা লেফট সাইড অফ দ্য স্টারনামে রাখলে পরে হাতের নিচে একটা ধাক্কা খাই, তাহলে হলো লেফট প্যারাস্টারাল হিপ বা রাইট ভেন্ট্রিকুলার হিপও বলি আমরা। তাহলে পরে টপ এটা পাবো, কারণ রাইট ভেন্ট্রিকুল এনলার্জ করেছে, রাইট ভেন্ট্রিকুল এনলার্জ করলে পরে লেফট প্যারাস্টারাল হিপ বা রাইট ভেন্ট্রিকুলার হিপটা আমরা পাবো। তাহলে এইখানে আমরা একটা জিনিস পেলাম, রাইট ভেন্ট্রিকুলার হিপ অথবা লেফট প্যারাস্টারাল হিপ। আর পালমোনারি এরিয়াতে একটা পাইলাম মারমার, সেটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার এট পালমোনারি এরিয়া, ঠিক আছে। এটা অলরেডি আমরা বলেছি কোথাও কোথাও সাইনাস থাকে। এর অ্যাপেক্স বের হয়েছে 3 লেফট, আচ্ছা ঠিক আছে। এবার আসো হার্ট সাউন্ড। এই হার্ট সাউন্ডে আমরা যেটা বলছি মারমার, এই মারমারটা ইজেকশন সিস্টোলিক মারমার এবং গ্রেড 4/6। এই 6 আসলে কি মারমার একটা গ্রেড করি আমরা, এই মারমারটা কত জোরে হচ্ছে। যদি স্টেথো ছাড়াই যদি মারমারকে শুনতে পাই, তার গ্রেড হলো 6। আর খুব এক্সপার্ট ডাক্তার ছাড়া যদি কেউ না শুনতে পায়, আমাদের সাধারণ ডাক্তাররা শুনতে পায় না, কিন্তু এক্সপার্ট ডাক্তার শুনতে পায়, তাহলে তার গ্রেড 1। তাহলে গ্রেড 1 থেকে এর মাঝখানে অনেকগুলো গ্রেড আছে, ঠিক আছে, উইথ থ্রিল, উইদাউট থ্রিল এরকম ভাগ আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মারমারটা 4/6 পাওয়া যাবে, এবং এটা ইজেকশন সিস্টোলিক মারমার। এবং এটা যেহেতু পালমোনারি এরিয়ার জন্য হচ্ছে, পালমোনারি ভালভের জন্য হচ্ছে, এটা পাওয়া যাবে সেকেন্ড ইন্টারস্টিশাল স্পেসে। এবং ডিডি গুলো আমরা যেটা অলরেডি আলোচনা করেছি, ডিডি এগুলোই, নতুন কোনো ডিডি না, পালমোনারি সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ ডিডি গুলো ওগুলোই। এখন আমরা যদি ইনভেস্টিগেশন করি, তাহলে তোমরা অলরেডি আলোচনা সাপেক্ষে এটা বলতে পারি যে সিবিসি করি আমি, তাহলে হিমোগ্লোবিন পরিমাণে বাড়বে না কমবে? সবাই আমরা একটা বলবো যে হিমোগ্লোবিন বেড়ে যাবে, কারণ পলিস্যাকারাইড ডেভেলপ করবে। এই জন্য কোনো টপের বাচ্চা প্রেজেন্ট করার সময় যে স্যারকে বলো স্যার বাচ্চা পেল অথবা বাচ্চা অ্যানিমিক, তাহলে স্যাররা ভীষণ রাগ করবে। এই জন্য প্রেজেন্ট করার সময় অবশ্যই বলতে হবে যে দ্য বেবি ইজ প্লেথোরিক অথবা আই ইজ কনজেস্টেড, ঠিক আছে, সায়ানোসড এবং পলিসাইথেমিক, এইসব শব্দগুলো ব্যবহার করতে পারবে, কিন্তু কখনোই পেল, অ্যানিমিক এই শব্দগুলো ব্যবহার করবে না, দয়া করে ব্যবহার করবে না। আর যেহেতু এখানে আয়রন ডেফিসিয়েন্সি হয়, এই জন্য মাইক্রোসাইটিক হাইপোভোলেমিক অ্যানিমিয়া, ফিচার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এগুলো আমরা পাই। যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো টপের বাচ্চার চেস্ট এক্সরে। এটা পরীক্ষাতে আমাদের একটা এক্সরে দিয়েই বলতে পারে যে এক্সরে বর্ণনা করো, অথবা এক্সরে দেখে বলো এটা কোন অসুখ। তাহলে আমরা জানি যে আমাদের রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয়, লেফট ভেন্ট্রিকল এনলার্জ হয় না। এবং পালমোনারি ভালভ যেহেতু আন্ডার ডেভেলপড বা স্টেনোসড, এই জন্য যেহেতু কম রক্ত যায় পালমোনারি ট্রাঙ্কে, এই জন্য পালমোনারি ট্রাঙ্কটা আন্ডার ডেভেলপড হয়। এই জন্য পালমোনারি কোনাসটা কনকেভ হয়ে থাকে, আমাদের মতো সাধারণ বাচ্চার মধ্যে থাকে না, কনকেভ হয়ে থাকে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জ হওয়ার কারণে হার্টের অ্যাপেক্সটা একটু উপরে উঠে যায়, আর পালমোনারি কোনাসটা একটু কনকেভ থাকে ডিউ টু লেস ডেভেলপড পালমোনারি ভাস্কুলেচার, মানে পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে। এই জন্য দেখতে অনেকটা মনে হয় যে হার্টটা যেন একটা কাঠের জুতা, বুট শেপড, ঠিক আছে, কর ইন স্যাবট ইউজ করে, কাঠের জুতা, কাঠের বুট, উডেন বুটও বলে, উডেন শু বলে, বিভিন্ন ভাবে বলে। তাহলে একটা বাচ্চা যদি এক্সরে দিয়ে এরকম দেখা যায় যে এক্সরে হার্টটা সাইজটা স্বাভাবিক, কিন্তু অ্যাপেক্সটা টিল্টেড আপওয়ার্ডস এবং পালমোনারি কোনাসটা কনকেভ, তাহলে আমরা, এবং লাংস, অবশ্যই লাংস অলিগেমিক, লাংস অলিগেমিক। কিভাবে বুঝলে অলিগেমিক? কারণ লাংসের ভার্টিক্যালি 3টা এরিয়ায় ভাগ করার পরে শুধুমাত্র ভাস্কুলেচারটা আছে মিডিল, একদম ইনার 1/3, মিডিল এবং ল্যাটারাল 1/3 ভাস্কুলেচার মার্কিং নাই, তাহলে সেটা হলো অলিগেমিক লাং ফিল্ড।
তাহলে এক বাক্যে আমরা বলবো এটা টেট্রালজি ফ্যালোটের এক্সরে। এই এক্সরেটা দয়া করে মুখস্থ করে ফেলবা, এক্সরে দয়া করে মুখস্থ করে ফেলবা। এটা পরীক্ষাতে দিয়ে স্যার জিজ্ঞেস করবে বলো এটা কিসের এক্সরে এবং ব্যাখ্যা করো, দয়া করে এটা বলতে হবে, নাহলে স্যারের রাগ হবে। এই যে অ্যাপেক্সটা টিল্টেড আপওয়ার্ড, ঠিক আছে, এবং ওই পালমোনারি এরিয়ার কাছে একটু চাপা, যেটা অনেকটাই বুট শেপ, কাঠের বুট, হ্যাঁ, উডেন শু বা কর ইন স্যাবট। যেহেতু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে ইসিজিতে। যদিও আমরা এই ছোট বাচ্চার ইসিজি খুবটা বেশি করি না, আমরা ইকোটাই বেশি করি, তারপরেও আমরা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পাবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য। এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয় তাহলে রাইট লিড যেগুলো V1 এবং V2, এই লিডগুলোতে আরো বড় হবে, এবং লেফট লিড যেগুলা, লেফট সাইড লিড যেটা V6 V5, এগুলোতে এস ওয়েভ বড় হবে। আর রাইট অ্যাট্রিয়াম যদি হাইপারট্রফি হয় তাহলে আমাদের, যেহেতু অ্যাট্রিয়ামকে পি দিয়ে ইন্ডিকেট করা হয়, তাহলে পিটা আমাদের টল পাবো। এটা হলো ইসিজি চেঞ্জ। আর একমাত্র ডায়াগনস্টিক পরীক্ষা হলো আমাদের ইকো যদি করি তাহলে ইকোতে দেখো লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল এর মাঝখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর লেফট অ্যাট্রিয়াম, কিন্তু এই যে এও মানে ওভার দ্য এওটা একদম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে অর্ধেক করে, হ্যাঁ, দখল করে নিয়েছে। লেফট ভেন্ট্রিকুলার দিকে কিছু অংশ দখল করেছে, রাইট ভেন্ট্রিকুলার কিছু অংশ করেছে, ওভার ইন দ্য এওটা, এটা হচ্ছে ওভার ইন দ্য এওটা। তাহলে এরকম যদি কোনো আল্ট্রাসাউন্ডের ফিচার পাওয়া যায়, এটা আল্ট্রাসাউন্ড আসলে কিন্তু, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড, হার্টের আল্ট্রাসাউন্ডকে আমরা ইকো বলি, আসলে কিছু না, ইকো হলো হার্টের আল্ট্রাসাউন্ড। তাহলে হার্টের আল্ট্রাসাউন্ড বা ইকো একই কথা। তাহলে এই জায়গাতে আমরা ওভার ইন দ্য এওটা পাচ্ছি এবং ভিএসডি পাচ্ছি, এটা হলো কনফার্মেটরি ডায়াগনোসিস। এখন ট্রিটমেন্টটা আসলে কমাতে হবে, তার জন্য কিছু আমাদের ড্রাগ দিতে হবে, বিশেষ করে মরফিন আমরা ইনজেকশন ইউজ করি বা সিডেটিভ ইউজ করি, যাতে সেরকম অস্থিরতা কমে যায়। যখন অস্থিরতা কমে যায় তখন বাচ্চাটা আমাদের ইনফ্যান্টাইল স্পাজম কমে যায়, ইনফ্যান্টাইল স্পাজম কমে গেলে অক্সিজেনেশন হওয়ার চান্সটা বাড়ে, লাংসে ব্লাডটা একটু বেশি যায়। আর এই অক্সিজেন ইনহেলেশন করতে হয় যাতে অক্সিজেনটা আমাদের সাফিসিয়েন্ট পাই, এবং এটা হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, প্রায় 5 লিটার পার মিনিট হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, ঠিক আছে। এবং বাচ্চাকে আননেসেসারি কোনো প্রসিডিওর করে বাচ্চাকে উত্তেজিত করা যাবে না, যাতে বাচ্চার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, এই কোনো কাজ করা যাবে না। এই সময়ে তাকে আমরা কোনো রক্ত পরীক্ষা করার জন্য বা তাকে ক্যানুলা করার জন্য ইত্যাদি করার জন্য, ক্যাথেটার করার জন্য চেষ্টা করবো না, ঠিক আছে। তা কাম অ্যান্ড কোয়াইট রাখার চেষ্টা করবো। স্কোয়াটিং পজিশন কিভাবে কমাই অলরেডি আমি বলে ফেলেছি, এই প্যাথোলজি। আচ্ছা, যদি এই যে স্কোয়াটিং পজিশন রাখার পরে, কাম অ্যান্ড কোয়াইট রাখার পরে, ঠিক আছে, বাচ্চা যদি ওকে হয়ে যায় তাহলে কোনো ওষুধের দরকার নাই, যদি না হয় তাহলে মরফিন দিতে হবে, মরফিন দিলে বাচ্চা আরো কাম অ্যান্ড কোয়াইট হবে। এবং বাচ্চার এই যে বলেছিলাম যে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, এই অ্যাসিডোসিস কারেকশন করার জন্য আমাদেরকে সরি বাইকাপ ইউজ করা লাগতে পারে। আর প্রোপ্রানল দিলে কি হয়, প্রোপ্রানল দিলে পারে আমাদের ইনফ্যান্টাইল স্পাজমটা কমে, ঠিক আছে। এই জন্য আমাদের বাচ্চাটা কিছুটা লাংসে ব্লাড বেশি যায়, এই জন্য আমাদের প্রোপ্রানল ইনজেকশন যদি অ্যাভেলেবল থাকে প্রোপ্রানল ইনজেকশন দেওয়া লাগে অনেক সময়। আর যদি এই প্রোপ্রানল আমরা সরিবাইকার্ব, তারপরে ধরো মরফিন, এগুলো দিয়েও যদি না কমে তাহলে ফেনালেফ্রিন ইনজেকশন দেওয়া যেতে পারে, যদি আমাদের এখানে অ্যাভেলেবল না, অ্যাভেলেবল ফেনালেফ্রিনও দেওয়া যেতে পারে, ঠিক আছে। এরপরে যদি না হয় তাহলে আইসিইউ সাপোর্টও প্রয়োজন হতে পারে। আর এটা অলরেডি বলেছি পলিসিটামল লেভেলে 65% বেশি যদি আমাদের হেমোগ্লোবিন ভ্যালু হয়ে যায় তাহলে আমাদের অবশ্যই ফ্লেবোটমিল কিছু রক্ত ফেলে দিতে হবে। আর যখন বাচ্চাকে আমরা বাড়িতে পাঠাবো হাসপাতাল থেকে, তখন তাকে আমরা প্রোপ্রানল ট্যাবলেট, প্রোপ্রানল ট্যাবলেট, এটা আমরা 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি 6 আওয়ারলি এটা মুখে খেতে দেবো। এটা যদি দিতে তাহলে আমাদের ইনফ্যান্টাইল স্পাজমটা কিছুটা কম থাকে এবং তার হাইপারসোনিক স্পেল হওয়ার চান্সটা কম থাকে, ঠিক আছে। এবং তাকে কখনোই আমরা অ্যানিমিয়া হতে দেবো না, এই জন্য তাকে আয়রন থেরাপি দেবো। এবং তার যদি ডায়রিয়া হয় বা কোনো কারণে যদি ডিহাইড্রেশন হয়, দ্রুত তাকে আমরা রিহাইড্রেশন করব, তাকে দ্রুত ডিহাইড্রেশন কারেকশন করব, ঠিক আছে। এবং এই যেখানে হার্টের ভিতরে একটা ইনজুরিয়াস কোনো কিছু থাকে, যেখানে টার্বুলেন্স ব্লাড ফ্লো হয়, সেখানে কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হওয়ার চান্সটা খুব বেড়ে যায়। এই জন্য যেহেতু এখানে তার একটা হার্টের ভিতরে পালমোনারি ট্রাঙ্কে ওখানে একটা সবসময় টার্বুলেন্স ফ্লো হচ্ছেই, হ্যাঁ, এই জন্য এদের কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস চান্সটা খুব বেশি। এবং এর যে অর্গানিজম গুলো রাইট সাইড লেফট সাইডে মিক্সিং হচ্ছে, লাংসে যে আমাদের অর্গানিজম গুলো ক্লিয়ার হতে পারছে না, তাহলে এই অর্গানিজম সবসময় কিন্তু এখানে থাকতেছে। এই জন্য হার্টের ভিতরে কিন্তু অর্গানিজম যে কোনো সময় একটা নিডাস ফর্মেশন করে আমাদের দেখা যাবে যে ইনফেক্টিভ করতে পারে, এই জন্য প্রোফাইলিসিস প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এই জন্য এটা আমাদের বাড়িতে সাবধান, যদি কোনো জ্বর হয় বা যে কোনো কারণে কিছু হয় তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং তার প্রোফাইলিক ট্রিটমেন্ট অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস দিতে হবে আমাদের। আর একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। এন্ড অপারেশন কখন করব? এই যে এই ভিএসডি ক্লোজ করতে হবে, এই যে পালমোনারি ভেসেলস এ যে স্টেনোসিস আছে বা ভালভুলার যে ইনফ্যান্টাইল স্টেনোসিস আছে, এগুলো কেটে সেটা আবার স্বাভাবিক করতে হবে, এই অপারেশন কখন করব?
এখন আধুনিক প্রযুক্তি দেখা যায় জন্মের পর পরই কিন্তু করে, কিন্তু আমাদের মতো গরিব দেশে আসলে জন্ম পর করার মতো এখনো অত প্রযুক্তি ঠিক মতো হয়নি বলে আমরা করি কি, এই বাচ্চাকে সময় দিই, বলি যে ঠিক আছে আপনি 6 মাস পর্যন্ত বাড়িতে রাখেন, 6 মাস থেকে মোটামুটি 1 বছরের দিকে এই অপারেশন করেন। আর যদি দেখা যায় বারবার তার হাইপারসনিক স্পেল হয়, তাহলে আমরা করি কি যে সাবক্লেভিয়ান আর্টারির সাথে ইপসিল্যাটারাল পালমোনারি আর্টারির একটা অ্যানাস্টোমোসিস করে দিই। তাহলে যে রক্তটা আমার রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি যাওয়ার কথা ছিল, সেইটা পাচ্ছে না বলে আমরা ওই সাবক্লেভিয়ান আর্টারি থেকে বিকল্প পথে তাকে রক্তটা দিচ্ছি। এই রক্তটা যখন সে পালমোনারি আর্টারিতে আসছে, তখন লাংসের ভাস্কুলার গুলোতে সে ঠিক মতো ব্লাডটা দিতে পারতেছে, এবং দেখা যাচ্ছে সে লাং ভাস্কুলার গুলো ওয়েল ডেভেলপ হবে এবং লাংটাতে কোনো রকমের চাপ পড়বে না এবং তার পরবর্তী অপারেশন করার জন্য সুবিধা হবে। এটাকে বলি আমরা বাল্ব টুশিং শান্ট বা পেলিয়েটিভ সার্জারি। এটা কিছুই না, ভবিষ্যতে সার্জারি করব, কিন্তু তার আগে তাকে আমরা এই বাইপাস সার্জারি করে তাকে আমরা লাংসে ব্লাডটা সাফিসিয়েন্ট সাপ্লাই দিচ্ছি। কিভাবে দিচ্ছি? সাবক্লেভিয়ান আর্টারির সাথে ইপসিল্যাটারাল পালমোনারি আর্টারির একটা অ্যানাস্টোমোসিস যোগ করে দিচ্ছি। এরপরে যখন বাচ্চা বয়স 1 বছর বা 2 বছর হবে, হ্যাঁ, বা আমার যখন ধরো যে মানে সুবিধার সময় মনে করব, তখন কারেক্টিভ সার্জারি করব। এটা একদম ডেফিনিট সার্জারি। এখানে করতে হবে কি, বাচ্চার চেস্টটা ওপেন করতে হবে, করে ওই যে ভিএসডি আছে, ভিএসডি একটা তালি দিয়ে বন্ধ করতে হবে, যেটা প্যাস ক্লোজার বলছি। আর ওই যে ভালভোটমি বা ভালভোপ্লাস্টি বা ভালভেক্টমি করে ওই পথটাকে আমরা আবার খুলে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ট্রাঙ্কটাকে আবার স্বাভাবিক পথ করে দিচ্ছি। এইটা হচ্ছে ডেফিনিটিভ সার্জারি। তাহলে প্যাস ক্লোজার অফ দা ভিএসডি উইথ ভালভোটমি অর ভালভেক্টমি অফ দা পালমোনারি ভালভ অথবা ইনফান্ডিবুলাম অফ দা রাইট ভেন্ট্রিকল। এটা হলো আসল ট্রিটমেন্ট। এই যে এটা হলো আমি চিহ্ন দিয়ে রেখেছি, এটা হচ্ছে তোমার বাল্ব টুশিং শান্ট, হ্যাঁ, সাবক্লেভিয়ান আর্টারির সাথে ইপসিল্যাটারাল পালমোনারি আর্টারি একটা অ্যানাস্টোমোসিস। আর এই যে কার্ডিয়াক সার্জারি কখন করা হবে, এটা ইউজুয়ালি আমরা ধরি 6 মাস বা 4 মাস এর পর থেকে 5 বছরের মধ্যে, কিন্তু যত আগে করব ততই ভালো, যত আগে করবো ততই ভালো, ঠিক আছে। এর অপারেশন নাম হলো প্যাস ক্লোজার অফ দা ভিএসডি আর পালমোনারি ভালভেক্টমি আর ভালভ। এই যে এটা মানে ডিফেক্ট, আর এটা আমরা ডিফেক্ট কারেকশন করেছি, হ্যাঁ, এটা ভিএসডি এটা ক্লোজ করে দিয়েছি, এটা প্যাস ক্লোজার বলে। আর এই যে পালমোনারি ভালভটাকে বা ইনফান্ডিবুলাম অফ দা রাইট ভেন্ট্রিকলটাকে আমরা সুন্দর অপারেশন করে সুন্দর করে দিয়েছি, ঠিক আছে। এটাই টোটাল কারেক্ট সার্জারি। এখন আমরা বলেছিলাম যে এদের খুব সেরেব্রাল অ্যাবসেস বা ব্রেন অ্যাবসেস হওয়ার চান্স খুব বেশি। যদি কোনো বাচ্চা ব্রেন অ্যাবসেস নিয়ে আমাদের ওয়ার্ডে আসে, তাহলে ব্রেন অ্যাবসেসের ট্রিটমেন্ট কয়েকভাবে করা যায়। যদি সাইজটা যদি 2.5 সেন্টিমিটার অর্থাৎ 1 ইঞ্চির ডায়ামিটার যদি ছোট হয়, তাহলে আমরা কিন্তু ইনজেক্টেবল ট্রিটমেন্ট দিয়ে কি ইনজেকশন দিতে হবে? মেরোপেনাম, ভ্যাঙ্কোমাইসিন এবং মেট্রোনিডাজল। মেরোপেনাম, ভ্যাঙ্কোমাইসিন এবং মেট্রোনিডাজল এক নাগাড়ে 6 সপ্তাহ। কিন্তু যদি এই অ্যাবসেসটা 2.5 সেন্টিমিটারের চেয়ে বড় ডায়ামিটারের হয়, যদি এই অ্যাবসেসটার ভিতরে গ্যাস থাকে, এই অ্যাবসেসটা যদি মাল্টি লোকুলেটেড হয়ে থাকে, এই অ্যাবসেসটা যদি পোস্টেরিয়র পোর্শন অফ দা ব্রেন হয়ে থাকে, যেখানে ভাইটাল অর্গানগুলো আছে, ভাইটাল ব্রেনের ভাইটাল অর্গানগুলো হচ্ছে কম্প্রেশনের একটা ভয় থাকে, তাহলে অবশ্যই এটাকে আমাদের সার্জিক্যালি পাস ব্রেন করে তারপরে ট্রিটমেন্ট দিতে হবে। সেটাও কিন্তু এক নাগাড়ে 6 সপ্তাহ ইনজেক্টেবল। অবশ্যই এটা মনে রাখতে হবে, এই 6 সপ্তাহ ইনজেক্টেবল না দেওয়ার কারণে আমাদের দেখা একটা বাচ্চা মারা গেছে আমাদের হাসপাতালেই। তাহলে ইনজেক্টেবল এবং ইনজেক্টেবল এক নাগাড়ে 6 সপ্তাহ, ঠিক আছে। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে কখন সার্জিক্যাল রিমুভাল অফ দা ব্রেন অ্যাবসেস করতে হয়, ইন্ডিকেশন গুলো বলো। তাহলে সেই কথাগুলোই যেগুলো আমি বললাম, যে সাইজ যদি 2.5 সেন্টিমিটার চেয়ে বেশি হয়, গ্যাস যদি থাকে, মাল্টিলোকুলেট যদি হয়ে থাকে, পোস্টেরিয়র পোর্শন যদি হয়ে থাকে, আর যদি কোনো ফাঙ্গাস আইডেন্টিফাই করা যায় মানে অ্যাবসেস ক্যাভিটির ভিতরে, তাহলে অবশ্যই এগুলো মনে রাখতে হবে। স্যাররা এগুলো খুব পছন্দ করে। এবং অ্যান্টিবায়োটিক ডিউরেশন 6 সপ্তাহ। আর টপের কমপ্লিকেশন অলরেডি আমি তোমাদের বলে ফেলেছি। হাইপারসনিক স্পেল বারবারই হবে, বাচ্চার পলিসাইথেমিয়া ডেভেলপ করবে, বাচ্চার থ্রম্বোসিস হবে, বাচ্চার অ্যাবসেস হবে, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হবে। এগুলো অলরেডি আলোচনার মধ্যে হয়েই গেছে, কাজে নতুন ভাবে বলার কিছু নাই। এখন কমপ্লিকেশন টপ জিজ্ঞেস করলে এই 4-5টা কথা তোমাকে ঝাট করে দিতে হবে। ভালো থাকো তোমরা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা ভাই, আমি আসলে সরি, আসলে আমার নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরে শুনেছো, ভালো। স্যার আশা করি এরকম আরো অনেক সুন্দর ক্লাস পাবো আপনার কাছ থেকে। আচ্ছা, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। তো ভালো থাকো, তাহলে আমি শেষ করলাম। হ্যাঁ জি স্যার, অবশ্যই স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।